মর্মান্তিক দুর্ভাগ্যজনক খবরে সত্যি হৃদয়টা ব্যথিত হয়ে গেল। বিরোধী দল করে বাবা মা, সেই অপরাধে চতুর্থ শ্রেণীর ছাত্রী তাকে অকালে চলে যেতে হল। যে গণতন্ত্রে যার ভোটাধিকার নেই, শুধুমাত্র বাবা মা শাসক দলে নেই, সেজন্য তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা কোন পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা রয়েছি? আমি নিশ্চিত যে শাসক দলে যারা সমর্থক গোটা বাংলা জুড়ে, তাদেরও মনের মধ্যে ছায়া ফেলেছে। দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। শাসক কি করে তার ভোট ধরে রাখলো, তার জয়ের ধারা কিভাবে অব্যাহত থাকলো। এই রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে, এই প্রশ্নটা আমাদের সবার রইল। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। কি বলি বলুন তো? ভেবেছিলাম যে এবারকার কালীগঞ্জের উপনির্বাচনের পরিসংখ্যান এবং বিগত বিধানসভা নির্বাচনে যে সকল পার্টি এবং প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তাদের পরিসংখ্যান এবং সেই পরিসংখ্যানগুলোর মধ্য দিয়ে আমরা বিশ্লেষণের পথে পৌঁছাবো। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু মর্মান্তিক দুর্ভাগ্যজনক খবরে সত্যি হৃদয়টা ব্যথিত হয়ে গেল। আমরা এমন একটা গণতন্ত্রে বিশ্বাস করি, যেই গণতন্ত্রে বিরোধী দল করে বাবা মা, সেই অপরাধে চতুর্থ শ্রেণীর ছাত্রী তাকে অকালে চলে যেতে হলো। 10 বছরের অর্থাৎ চতুর্থ শ্রেণীতে পড়ে এমন একটি বাচ্চাকে শুধুমাত্র বাবা মা, তারা শাসক দলের সঙ্গে নেই, সেই অপরাধে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি অনেকে বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, অনেকে বলছেন এবং শাসক দলেরও অনেকে তারা বলেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন শকিং, অর্থাৎ সত্যি তারা শোকাহত তো সবাই। কিন্তু আমরা কোন গণতন্ত্রে বাস করি, যে গণতন্ত্রে যার ভোটাধিকার নেই, শুধুমাত্র বাবা মা শাসক দলে নেই, সেজন্য তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এই প্রশ্নটা আমাদের সবার মুখে মুখে। আমি নিশ্চিত যে যারা বিরোধী দল করেন বা যারা শাসক দল করেন, যারা সাধারণ মানুষ, কেউ সমর্থন করেন না, আমি নিশ্চিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা কোন পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা রয়েছি? এটা গণতন্ত্র নাকি গণতন্ত্রের লজ্জা? সত্যি মন থেকে বলছি, আজকে আমার এই কালীগঞ্জের উপনির্বাচনের প্রাপ্ত ভোট এবং তার শতকরা হিসেবে ফলাফল দিয়ে ফলাও করে বিশ্লেষণ করার ইচ্ছেই করছে না। আমার মনে হয় যারা দর্শক আছেন তাদেরও শুনতে ইচ্ছে করবেন না। কিন্তু কি করব, আমরা সবাই শোকাহত। এই রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে, এই প্রশ্নটা আমাদের সবার রইল। আমি এই প্রশ্নটা দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান এবং শেষ করব এই প্রশ্নটা দিয়ে। নেহাত কর্তব্যের খাতিরে আজকে আমরা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করছি। এই নির্বাচনের ফলাফল দেখে উল্লাস হওয়ার মতো কারোর কিছু হয়নি, আবার ভেঙে পড়ার মতো কারোর কিছু হয়নি। আবার এটাও ঠিক কথা, ভারতীয় জনতা পার্টি এখন থেকে যদি সতর্ক না হয়, তাহলে প্রধান বিরোধী দল হিসেবে, অর্থাৎ এ রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যদি প্রধান দল হিসেবে তাকে সত্যি লড়তে হয়, তাহলে তাদেরও সংশোধনের দরকার। কেন বলছি কথাটা? পরিসংখ্যান দেখে বিচার করব। একটা প্রশ্ন বারবার উঠছে যে আমাদের এ রাজ্যে বেশ কয়েক দশক ধরে উপনির্বাচন মানে কি? উপনির্বাচন মানে শাসক দলের দিকে পাল্লা ভারী। দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া সাধারণত শাসক দলের প্রার্থীরাই জেতে। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কত শতাংশ ভোট পড়েছে, এবং সেই যে ভোট পড়েছে অর্থাৎ প্রাপ্ত ভোট যে পড়েছে
তার কতটা অংশ কার দিকে গিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদের বলে রাখি, দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। শাসক কি করে তার ভোট ধরে রাখলো, তার জয়ের ধারা কিভাবে অব্যাহত থাকলো। এক্ষেত্রে অনেকে বলবেন নিশ্চয়ই যে বিজয় মিছিলের উল্লাসে যারা বিরোধী, অর্থাৎ যারা শাসকের দল করে না, চতুর্থ শ্রেণীতে পড়ে, অর্থাৎ 10 বছরের মেয়ে কিশোরী, তাকে চলে যেতে হলো, এভাবেই কি তাহলে শাসক তার জয়ের ধারা অব্যাহত রেখেছে? নাকি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ? আজকে আলোচনায় বারবার ফিরে আসবে, কিছু করার নেই, কিছু করার নেই। তার কারণ এই ঘটনাটা আমাদের সবার মনে গভীরভাবে রেখাপাত করেছে। এর মধ্যে রাজনীতি নেই, মানবিকতা আছে। আমি নিশ্চিত যে শাসক দলে যারা সমর্থক গোটা বাংলা জুড়ে, তাদেরও মনের মধ্যে ছায়া ফেলেছে। এটা কোন গণতন্ত্র, কোন গণতন্ত্র? বলতে ইচ্ছে করছে এমন গণতন্ত্রের সকাল যে গণতন্ত্র রাতের থেকেও আধার তাতে বেশি। যাই হোক, আমরা প্রথমে এক ঝলক দেখে নিই যে কিভাবে টিএমসি রিটেইন কালীগঞ্জ। অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু গোটা দেশব্যাপী যে নির্বাচন হলো বিভিন্ন কেন্দ্রে কি অবস্থা। অ্যাসেম্বলি বাইপোল রেজাল্টস লাইভ আপডেট। হিন্দুর আপ উইন্স ইন গুজরাট, লুধিয়ানা ওয়েস্ট ইন পাঞ্জাব, বিজেপি রিটেন্স কাদি। তৃণমূল কংগ্রেস আলিফা আহমেদ লিডস, তখন জিতছিল 19,000 ভোটে, পরে ব্যবধান আরও বেড়ে যায়, অর্থাৎ কালীগঞ্জ অ্যাসেম্বলি সিট পেয়ে গেল টিএমসি। এই উপনির্বাচনের ফলাফল দেখে দারুণ কোনো চমক নেই, অনেকে বলছেন প্রত্যাশিত, অনেকে আবার বলছেন এই যে অপারেশন সিন্দুর, বিরোধীরাও অভিযোগ করেছিলেন এর ফায়দা নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যদি আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দেখি, বিরাট কোনো ফায়দা ভারতীয় জনতা পার্টি পায়নি। সুতরাং বিরোধীদের যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা এবং শাসকের হয়তো বলছি প্রচ্ছন্ন একটা মনোবাসনা ছিল যে দেশপ্রেমের বন্যা বইয়ে তারা ইভিএম যন্ত্রে সুবিধাজনক জায়গায় থাকবে, সেটাও হয়নি। আসলে গণতন্ত্র এবং দেশপ্রেম এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা, এর সঙ্গে এই ইভিএম বা ব্যালট বাক্সে ভোটের লড়াইয়ের ফলাফলে তা প্রতিভাত হয় না। সুতরাং এটা খুব পরিষ্কার। বাইপোলস রেজাল্ট, কংগ্রেস লেড ইউডিএফ উইন্স কেরালা, টিএমসি অ্যাহেড ইন বেঙ্গল, তখন ছিল, এখন জিতে গেছে। আপ অ্যান্ড বিজেপি সিকিউর 1 সিট ইচ ইন গুজরাট। এবং এই যে আপের গুজরাটে আসন পাওয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবার চলে আসি একেবারে সরাসরি। মিড ডে লিখছে, ওয়েস্ট বেঙ্গল বাই ইলেকশন টিএমসি রিটেন্স কালীগঞ্জ উইথ ডিসিসিভ ম্যান্ডেট, অর্থাৎ এটা সুবিধাজনক জনাদেশ পেয়েছে, বিপুল জনাদেশ পেয়ে জিতেছে। ইন ওয়েস্ট বেঙ্গল কালিয়াগঞ্জ বাই ইলেকশন, টিএমসি ক্যান্ডিডেট আলিফ আহমেদ own over 33,000 votes, a seat left vacant by passing of TMC leader Nasiruddin Ahmed. Chief Minister Mamata Banerjee thanked voters for their strong support. দেখতেই পাচ্ছেন বিজয়ের উল্লাসে সবুজ আবিরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ নাসিরুদ্দিন আহমেদের যিনি কন্যা আলিফা আহমেদ। দেখুন, একটা তো সহানুভূতির ভোট থাকবে, এবং নাসিরুদ্দিন আহমেদ অত্যন্ত জনপ্রিয় নেতা এবং তার সুনাম আছে, একটা সহানুভূতির হাওয়া তো থাকবে। অন্যদিকে অনেকে বলছেন যারা বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা উপভোক্তা, বিভিন্ন প্রকল্প থেকে যারা সুবিধা পাচ্ছেন, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, কন্যাশ্রী প্রকল্প হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, তাদেরও একটা ভোট রয়েছে। সুতরাং একদিকে শাসক দলের উপনির্বাচনে
পাল্লা এমনিতেই ভারী থাকে এ রাজ্যে, দশকের পর দশক ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া তাই হয়ে এসছে। অন্যদিকে সহানুভূতি ছিল এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রয়েছে। তার অন্যতম কারণ জনবিন্যাস এবং বিভিন্ন ধরনের যারা প্রকল্প থেকে যারা বেনিফিট পাচ্ছেন, যাদের বেনিফিশিয়ারি বলা হয়, তাদের একটা সমর্থন বলীয়ান করেছে শাসককে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং স্বভাবতই এটা প্রত্যাশিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন থেকে আমরা যে ভোটের শতাংশ আর কে কত ভোট পেয়েছে তার থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? আদৌ কি সিদ্ধান্ত নিতে পারি 294টি আসনের নির্বাচনের ফলাফল কোন দিকে এগোবে? একটি আসনের অর্থাৎ কালীগঞ্জ আসনের উপনির্বাচনে সত্যি কি তার প্রবণতা বোঝা যাবে? উত্তর একই সঙ্গে হ্যাঁ এবং না। প্রথমে নাটা কেন বলি, তার কারণ 294টি আসন, ভিন্ন ভিন্ন জনবিন্যাস রয়েছে, ভিন্ন ভিন্ন বিধানসভায় আলাদা আলাদা ইস্যু রয়েছে এবং গত কয়েক বছর ধরে সেখানে শাসক দলের কি ভূমিকা ছিল সেটা যেমন আমরা জানি যে আতশ কাচে ভোটাররা ভেবে দেখবেন। তার পাশাপাশি এটাও ঠিক যে একদিকে বিরোধীদের কীরকম সংগঠন এবং শাসক দলের কি সংগঠন, এবং শাসক দলের সংগঠনের মধ্যে বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে কতটা ক্ষোভ বিক্ষোভ থাকবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সুতরাং 294টি আসনে কি হতে চলেছে এত সহজে বোঝা যাবে না। এবার আসি হ্যাঁ কেন। তার কারণ জনবিন্যাস যাই হোক না কেন, কোথাও তো একটা ফ্যাক্টর বা দুটো ফ্যাক্টর খুব পরিষ্কার হয়ে যাবে। এক, ভারতীয় জনতা পার্টি কতটা এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোট রয়েছে অর্থাৎ শাসকের বিরুদ্ধে যে ভোট হয়েছে তার কতটা নিতে পারল। কংগ্রেস বাম তারা কি আদৌ ভাগ বসাতে পারল, বা তারা কি আদৌ এ রাজ্যের প্রধান বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী হতে পারল? সেটা কিছুটা হলেও আমরা সে বিষয়টা নজরে আনতে পারি। আমি বারবার করে বলছি 294টি আসন যখন একসঙ্গে বিধানসভা নির্বাচন হবে তখন উপনির্বাচনের এই ফলাফলের প্রবণতা সেখানে থাকবে, হলফ করে কেউ বলতে পারবে না। এমনকি আমরা একে শুধুমাত্র একটি দৃষ্টান্ত হিসেবে নিয়ে আমরা বিচার করতে পারবো না 2026-এ কী হবে। দেখুন, সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে ধীরে ধীরে এ রাজ্যের রাজনৈতিক বাতাবরণ কোন দিকে এগোচ্ছে, ভারতীয় জনতা পার্টি যারা এ রাজ্যের প্রধান বিরোধী দল তারা কি রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে, বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ কেন্দ্রে যে বিজেপির নেতৃত্ব আছে তারা বঙ্গ বিজেপিকে কতটা সহায়তা করবে, নাকি তারা শুধুমাত্র ভারতের মসনদে টিকে থাকার জন্যই লড়াইটা লড়বে। এবং অনেকেই মনে করেন যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা মনে করেন এ রাজ্যে বঙ্গ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে অনেক সুবিধা। কিসের সুবিধা? তার কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপি আমরা জানি তাদের মধ্যে 3টে দল, 4টে দল, 5টা দল, বিভিন্ন উপদল, এবং বঙ্গ বিজেপিতে এখনও সেরকম কোনো মুখ দেখা যায়নি যিনি শুধু বিরোধিতা করবেন না, সবাইকে নিয়ে কাজ করতে পারবেন। হলফ করে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির কেউ একজনেরও নাম করতে পারবে না। এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির 3টে মুখ রয়েছে, যেমন অবশ্যই শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি বিরোধী দলনেতা, তিনি বিধানসভার বাইরে এবং ভেতরে তিনি চূড়ান্তভাবে তীব্রভাবে তিনি শাসকের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বা বারবার জড়াচ্ছেন। তাতে লাভ হচ্ছে, আবার অনেকে বলছে ক্ষতিও হচ্ছে। আবার অন্যদিকে সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং একই সঙ্গে রাজ্য সভাপতি, এবং অনেকে বলছেন তিনি রাজ্য সভাপতি থেকে যাবেন, এই বিধানসভা নির্বাচন তার রাজ্য সভাপতিত্বেই হবে। আবার অনেকে বলছেন না, এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যে রাজ্য সভাপতি নির্বাচনের আগে পাল্টানো হয়েছে। আমি সে তর্কে বিতর্কে বা জল্পনায় যাচ্ছি না, কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার গত কয়েক বছরে তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে তুলে ধরেছেন, তার একটা পরিচিতি রয়েছে, তিনি ভদ্র মানুষ হিসেবেই পরিচিত,
মাঝে মাঝে অনেকে বলছেন তিনি এমন কিছু মন্তব্য করেন যে মন্তব্যের জেরে হয়তো তাকে মাঝে মাঝে নিজেকেই অস্বস্তিতে পড়তে হয়, আবার অনেকে বলছেন না, বিরোধী দল যদি করতে হয় তাহলে এরকম মন্তব্য করতেই হবে। অন্যদিকে দিলীপ ঘোষ খুব গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু এই মুহূর্তে তিনি যে অবস্থায় রয়েছেন তিনি মূল স্রোতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মূল স্রোতে তিনি নেই। এই রকম একটা জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। আবার তৃণমূল কংগ্রেস তার সংগঠনকে একেবারে 16 আনার জায়গায় 18 আনা ধরে রাখতে পেরেছে, বড় হয়েছে দল, ক্ষমতায় আছে 1 দশকের বেশি সময় ধরে, নিজেদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা যত না রাজনৈতিক তার থেকে বেশি ব্যক্তিগত বা ব্যক্তিগত স্বার্থ এগুলো তো থাকবে। অর্থাৎ এই অনুব্রত মণ্ডল, কাজল শেখ এদের লড়াই তো জেলায় জেলায় থাকবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠনটাকে কিন্তু ধরে রেখেছে এবং এখনও কোনো রাজনৈতিক দল সংগঠনে টেক্কা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসকে। এবার আপনারা অনেকে প্রশ্ন তুলবেন যে 2011-তে তৃণমূল কংগ্রেস তারা যখন এ রাজ্যে জয়ী হলো তখন তৃণমূলের কি সংগঠন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে তখন আবেগ হিসেবে, মানে আবেগের অপর নাম ছিল বলে অনেকে বলে। সেখানে সংগঠন কি দরকার? মানুষ এসে যদি ঝড়ের বেগে ভোট দিয়ে যায়, ভোটের যদি বন্যা বইয়ে দেয় ইভিএমে, তাহলে কত ছাপ্পা দেবে? ছাপ্পা দিয়েও কিছুতেই রক্ষা করা যাবে না, মানছি, এই কথার যুক্তি আছে। কিন্তু আবার এটাও ঠিক কথা, 2009 সালের পর থেকে 2011 সাল, এই 2 বছর যদি আমরা ধরি, অর্থাৎ 2009 লোকসভা নির্বাচন থেকে 2011 বিধানসভা, সিপিআইএম পার্টি এবং বামেরা সার্বিকভাবে তাদের একেবারে নোজ ডাউন, মানে আপনারা দেখেছেন যখন যে কোনো উড়ান বা বিমান যখন একেবারে নাক বরাবর খাদে পড়ে, ঠিক সেই রকমভাবে খাদে পড়েছিল। সেই সময় খাতায় কলমে তাদের ব্রাঞ্চ অফিস ছিল, লোকাল কমিটি ছিল, জোনাল কমিটি ছিল, ডিস্ট্রিক্ট কমিটি ছিল, সব ছিল, কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা ঢুকতে পারেননি। তার আগে জঙ্গলমহলে কি হয়েছে আপনারা সবাই জানেন। সেখানে যে সমস্ত অত্যন্ত দৃঢ়চেতা এবং বলিষ্ঠ স্বভাবের এবং অপেক্ষাকৃতভাবে সৎ নেতৃত্ব ছিল, তাদের মাওবাদীরা মেরে দিয়েছিল। আবার আমরা জানি সেই সময় লক্ষণ শেঠ সহ অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছিল, বিশেষ করে পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠেছিল, স্বজন পোষণের অভিযোগ উঠেছিল, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, বামেদের নেতারা অহংকারী হয়ে উঠেছিলেন, দাম্ভিক হয়ে উঠেছিলেন, এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সেই সময় আবেগের একটা নাম হিসেবে গোটা রাজ্যে উঠেছিল। এবং সেই সময় যদি আপনারা দেখেন, সেটা বিভিন্ন ছোট শরিক হতে পারে বামেদের। সেই সময় যারা মাওবাদী, যারা নকশাল, যারা অতি বামপন্থী, তারাও চাইছিলেন পরিবর্তন, এবং পরিবর্তনের বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন। বৃদ্ধজন থেকে শুরু করে বিশিষ্টজন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিলেন বিকল্প হিসেবে। এমনকি যারা ঘোরতর বামপন্থী, তাদের মধ্যে অনেকেই সিপিএমের বিরুদ্ধে সরব হয়েছিলেন। যেমন আমি এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের অশোক বাবুদের কথা বলবো, আমি বলবো ক্ষিতি গোস্বামীদের কথা, আরএসপির। এরা সেই সময় তারা যে কোনো বামেদের যখন মিটিং হতো সিপিএমকেই বিদ্ধ। সুতরাং ঘরে বাইরে নাজেহাল অবস্থা ছিল। আমি নিজে সাংবাদিক হিসেবে দেখেছি, সীতারাম ইয়েচুরি বলুন বা পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী বলুন, তারা তখন শিলিগুড়ির ওপরে উঠতে পারছেন না। অর্থাৎ কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়ের বিস্তীর্ণ অংশ তখন বামেরা ঢুকতে পারছেন না। একসময় শিলিগুড়িতে যাকে বলা হতো উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্য, সেই সময় তিনি পুরমন্ত্রী ছিলেন, নগরায়ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি শিলিগুড়ি ছেড়ে বেরোতে পারছেন না। এই রকম একটা অবস্থা। ওইদিকে জঙ্গলমহল যেতে পারছেন না। ডুয়ার্সে সেখানে সিপিএম পার্টি অফিস একের পর এক বন্ধ হতে শুরু করেছে। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে তখন একটা প্রবল সিপিএম বিরোধিতা। কেন? তার কারণ সিপিএম পার্টির নেতাদের দাম্ভিকতা, এবং সিপিএম যেখানে নরম হওয়ার কথা সেখানে গরম হয়ে গেলেন, যেখানে গরম হওয়ার কথা সেখানে নরম হয়ে গেলেন, এরকম অনেকে বলেন। যেমন নন্দীগ্রামের বড্ড বেশি গরম হয়ে গেলেন,
যেখানে নরম হওয়ার কথা ছিল, আবার সিঙ্গুরে যেখানে হয়তো হয়তো জোর করে উঠিয়ে দিয়ে টাটাদের কারখানাটা যদি সত্যি তৈরি হতো, তাহলে হয়তো রাজ্যের অবস্থা এবং সিপিএমের অবস্থা অন্যরকম হতো। যাই হোক, কী হলে কি হতো, মানে মাসির গোফ গজালে মাসি কি হতো, আমি এই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, 2009 থেকে 2011 আমরা সবাই বুঝতে পেরেছিলাম একটা পরিবর্তন আসছে। এবং আমার আজও মনে আছে যে উপনির্বাচন, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেক্ষেত্রে কি কালীগঞ্জের উপনির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিরাট কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এক কথায় উত্তর না। কিন্তু একটা পরিবর্তনের উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে এই পশ্চিম বাংলা সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তারা কতটা একযোগে ভোট দেবে। অর্থাৎ মেরুকরণের রাজনীতি আদৌ কাজে লাগলো কি না। আপনারা বলতে পারেন কালীগঞ্জের যে জনবিন্যাস, সেই জনবিন্যাসে ভারতীয় জনতা পার্টির তো জেতারই কথা নয়। আপনারা বলতে পারেন বাম কংগ্রেস তো আহামরি কিছু করেনি, সেই তো তৃতীয় স্থানেই রইল। আমি শতাংশের বিচারে আপনাদের বলবো একটা অন্য কথা, অন্য সুর ধরা পড়েছে। আমি আবার আপনাদের বলে দিচ্ছি, 294টি আসন 2026-এর বিধানসভা নির্বাচনের প্রবণতা কালীগঞ্জের উপনির্বাচনের মধ্য দিয়ে বিচার করতে যাবেন না। কিন্তু বিটুইন দ্য লাইন অনেক কথা বলে পরিসংখ্যান, সেগুলো আমরা ধরবার চেষ্টা করব। কীরকম? আমরা কি দেখছি যে আলিফা আহমেদ অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা জিতেছেন, এবং সেখানে আমরা দেখছি যে 1,02,759 ভোট, অর্থাৎ 50,049 ভোট বেশি পেয়েছেন। ভারতীয় জনতা পার্টির আশিস ঘোষ তিনি হেরেছেন, এবং সেই হারটা -50,049। অবশ্যই কাবিল উদ্দিন শেখ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের বাম কংগ্রেস জোটের প্রার্থী, তিনিও হেরেছেন, এবং সেখানেও আরও 74,411 ভোট মাইনাস আছে। সুতরাং মোটের ওপরে শেষ হাসি হাসলেন টিএমসি প্রার্থী আলিফা আহমেদ। শেষ হাসি তিনি হাসলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার একটু আমরা এই উপনির্বাচনের আমরা ফলাফলের একটু শতাংশের হিসেব দেখি। এটা 2021 আর এটা 2025-এর বাই ইলেকশন। বাবা দাঁড়িয়েছিলেন, জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ লাল। তিনি পেয়েছিলেন ভোট 1,10,696। তার পার্সেন্টেজ ছিল 53.35%। এক্ষেত্রে কন্যা 2025-এর বাই ইলেকশনে আলিফা আহমেদ তিনি কি হয়েছেন, তিনি মোট যে ভোট পেয়েছেন তা হচ্ছে 1,02,759, অর্থাৎ 55.15%। অর্থাৎ প্রাপ্ত ভোট কম, কিন্তু শতাংশের হারে বেশি, ঊর্ধ্বগামী। এবার চলে আসি ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় হয়েছিলেন অভিজিৎ ঘোষ। সে অভিজিৎ ঘোষ পেয়েছিলেন 64,709, অর্থাৎ 30.91% ভোট। এবার পেয়েছেন 52,710, এবং এই যে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ ঘোষ পেয়েছিলেন 30.91%, মানে আমি 31% ধরছি, 31% ভোট, সেটা নেবে গিয়ে কত শতাংশ হয়েছে? 28.29%। 28.29%, প্রায় 31% ভোট পেয়েছিলেন। তাহলে প্রায় 3% ভোট কমেছে। অন্যদিকে বামেদের কাবিল উদ্দিন শেখ, বাম কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন
তার ভোট 28,348, যেখানে সেই সময় আমরা জানি যে আবুল কাশেম পেয়েছিলেন অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের 25,756 এবং শতাংশের হারে 11.98%। সেইখানে ভোট বেড়ে দাঁড়িয়েছে 15.21%। অর্থাৎ এবার ভোটে শতাংশের হারে, আমি প্রাপ্ত ভোটে যাচ্ছি না কারণ প্রাপ্ত ভোট তো কমেছে, কিন্তু শতাংশের হারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ আলিফা আহমেদ এবং কাবিল উদ্দিন শেখ তাদের শতাংশ বেড়েছে। প্রাপ্ত ভোট হিসেবে নাসরুদ্দিন আহমেদ বেশি পেয়েছিলেন। স্বভাবতই বিধানসভা নির্বাচন, সবাই ভোট দিয়েছেন, সবাই ভোট দেওয়ার জন্য একটা উৎসুক ছিলেন এবং উপনির্বাচনে সেই উৎসাহে ভাটা পড়ে। আমি প্রাপ্ত ভোটে যাচ্ছি না, শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস এগিয়েছে। আর কে এগিয়েছে? বামেরা এগিয়েছে। ভারতীয় জনতা পার্টির শতাংশের হিসেবে ভোট কমেছে। তাহলে এই মেরুকরণের রাজনীতি, এই যে শুভেন্দু বাবু দিন রাত মুণ্ডপাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে কি তার কোনো ফল নেই? নাকি এগুলোর ফল আছে, কিন্তু এগুলোর সমস্ত কিছু ওভারল্যাপ অর্থাৎ ঢেকে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? কেন বলছি এই কথাটা? দেখুন, যারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা শাসকের পক্ষের ভোটার, কিন্তু যারা ভারতীয় জনতা পার্টি এবং যারা কংগ্রেস বাম প্রার্থীকে ভোট দিয়েছেন তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধের ভোটার। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটার শতাংশ হিসেবে গত বিধানসভা নির্বাচনে তারা বেশি পরিমাণে বেশি পরিমাণ ভোট দিয়েছিলেন শতাংশের হিসেবে ভারতীয় জনতা পার্টিকে। সেক্ষেত্রে এবার তাদের কোথাও দ্বিধা এবং সংশয় হয়েছে। হ্যাঁ, অনেকে বলবেন প্রার্থী দুর্ধর্ষ, প্রার্থীর জন্য হয়তো কাবিল উদ্দিন শেখ তার জন্য, এবং সেখানে আমরা জানি সেখানে মীনাক্ষী থেকে শুরু করে সমস্ত যুব নেতৃত্ব তারা গিয়ে পড়েছিলেন, তার একটা বিরাট ফল। না, অনেকে বলছেন না, অনেকে বলছেন এই যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সেটিং আছে, বিশেষ করে কেন্দ্রে, অর্থাৎ কলকাতায় কুস্তি, দিল্লিতে দোস্তি, এতেই তৃণমূলের বিরুদ্ধে যে ভোট, সেই ভোট অনেকে মনে করছেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে কি হবে। এই তো কংগ্রেসও তো শশী থারুরকে যখন অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে কথা বলার জন্যে গোটা পৃথিবীতে যখন প্রতিনিধি দল পাঠানো হলো, শশী থারুরের ব্যাপারে কংগ্রেসের আপত্তি ছিল, শোনেনি, কেউ কিচ্ছু শোনেনি, শশী থারুরই গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে যেটা হলো, বহরমপুরের সাংসদকে অর্থাৎ এমপি পাঠানকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি ফোন করলেন তৃণমূল সুপ্রিমোকে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। মানুষ কি দেখল? মানুষকে এত বোকা মানুষ দেখলে যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার নির্বাচনে এসে ভাইপো 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 বলে বারবার আক্রমণ করে, তারাই তাকে পাঠিয়ে দিলেন। তাহলে সাধারণ মানুষ কি মনে করছে? সাধারণ মানুষ মনে করছেন তাহলে সেটিং আছে, আমি এ তর্কে যাচ্ছি না। বাম কংগ্রেস চেঁচিয়ে বলবে সেটিং আছে, আমি এ তর্কে যাচ্ছি না। সেটিং আছে না রাজধর্ম পালন, আমি এ তর্কে যাচ্ছি না। কিন্তু সাধারণ বাংলার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোট, সেই ভোটাররা কি ভাববেন? সেই ভোটাররা ভাববেন তুমি তো ভাই বিদেশে পাঠিয়েছ, তুমি তো দেশের দূত করে পাঠিয়েছ, আর নির্বাচনের সময় এসে তুমি এখানে বারবার বলছো একে জেলে পাঠাবো, ওকে জেলে পাঠাবো। তাহলে মানুষ কি দেখলো? অর্থাৎ এটা বড় প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির শতাংশে, এই জনবিন্যাসেও এত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেও বঙ্গ বিজেপি কিচ্ছু করতে পারল না। তার কারণ অনেকে বলছেন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপারটা বুঝতে পারছেন না, এবং বাম আর কংগ্রেস লাগাতার প্রচার করে যাচ্ছেন সেটিং।
তাহলে কি যে ন্যারেটিভটা এই মুহূর্তে বাজারে চলছে সেটা মানুষের মন স্পর্শ করেছে? ভারতীয় জনতা পার্টি পারবে কি 294টি আসনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোট, সেই ভোটের সিংহভাগ দখল করতে? ভারতীয় জনতা পার্টি কি পারবে এই বিবদমান বিভিন্ন উপদলে বিভক্ত বঙ্গ বিজেপিকে একত্রিত করে কেন্দ্রীয় নেতৃত্বকে এমন সুসংহত করে এ রাজ্যে প্রচার করতে 2026-এ? নাকি 2026-এ ভারতীয় জনতা পার্টি চায় তারা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে থাকবে, বিরোধী দল হিসেবে থাকবে? তার কারণ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে তারা যদি প্রধান হয়ে ওঠে, অর্থাৎ শাসক হয়ে ওঠে, তাহলে বাম আর কংগ্রেস উঠে আসবে দ্বিতীয় জায়গায়। আর সেটা যদি হয়, বামেরা হচ্ছে সাংগঠনিক শত্রু নয়, কিন্তু তাত্ত্বিকভাবে ভারতীয় জনতা পার্টির শত্রু, যারা বলে ধর্ম ছাড়া রাজনীতির কথা। আর অন্যদিকে কংগ্রেস হচ্ছে সাংগঠনিক শত্রু। সেই জন্য এই দুই শত্রুকে দূরে সরিয়ে রাখতে যুদ্ধ খেলা খেলে ভারতীয় জনতা পার্টি কি আবার 2026-এ দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়বে? শুধুমাত্র ভারতের মসনদ, ভারতের রাজনীতি নিয়ে তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে বজায় রাখার জন্য? এই প্রশ্নটা কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের শতাংশের হিসেব তুলে দিল। তবে আমি আবার এই পরিসংখ্যান, এই রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে বলবো যে আমরা এমন একটা গণতন্ত্রে বাস করি, যে গণতন্ত্রে একটা ক্লাস 4-এর মেয়ে, তাকে বোমের আঘাতে অকালে ঝরে যেতে হলো, তাও একটা উপনির্বাচনে, শাসকের বিজয় মিছিলের উল্লাসে। এবং এখানে দাবি করেছে সিপিআইএম, family linked to left supporters, left leaders, particularly from CPIM, have alleged, CPIM অভিযোগ করেছে, the victim belonged to the family of one of their party workers, তাদের একজন পার্টি কর্মীর মেয়ে ক্লাস 4-এ পড়ে। They have suggested that the incident was politically motivated, তারা বলছেন এই ঘটনাটা পেছনে রাজনীতি আছে, linked to the ruling party's celebration following their victory in the by-poll. While no official confirmation of the political affiliation of the family has been made, the allegation has further escalated the political tension in the state. এমন হবে না তো একটা আসনের বিজয় উল্লাসে চতুর্থ শ্রেণীর ছাত্রী, কত বয়স হবে, 10, তাকে মারা যেতে হলো। কেন যেতে হলো? কারণ তার বাবা মা সিপিএম করে, বিরোধী দল করে। কোথাও একটা জয়, উপনির্বাচনের জয়, ক্ষতি করে দিল না তো? মমতা ব্যানার্জি এক্সপ্রেসেস গ্রিফ, অর্ডার স্ট্রিক্ট অ্যাকশন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই রাজধর্ম পালনে বলেছেন, তিনি শোক প্রকাশ করছেন এবং তিনি বলেছেন কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, উনি লিখছেন, I am shocked and deeply saddened at the death of a young girl in an exploration. উনি লিখছেন, I am shocked and deeply saddened. কিন্তু শাসক দলের সেই সমস্ত কর্মীরা যারা বোম ছুঁড়েছিল, তারা কি আদৌ শকড, দুঃখিত, শোকাহত? নাকি বিরুদ্ধ দল করলে কি পরিণাম হয় সেটা দেখিয়ে দিতে পারলো রাজ্য জুড়ে? আমি আপনাদের একটা কথা বলি, এই মেয়েটি তো নির্বাচনে অংশগ্রহণ করেনি, এই নির্বাচনে তো ভোট দেয়নি, এমনকি 2026-এও ভোট দেবে না। তার বয়স 10 বছর, বছর ঘুরলে তার বয়স যা হবে তাতে সে ভোট দিতে পারবে না। অথচ গণতন্ত্রে, আমাদের এই রাজ্যের গণতন্ত্রে সে বলি হলো। আমি জানি অনেকে বলবেন যে এসব মানুষ ভুলে যাবে, কিন্তু ওই ছোট্ট মেয়েটাকে আমরা সবাইকে এত তাড়াতাড়ি ভুলে যাব? জয় হিন্দ।